আদিত্যনারায়ণ পুইল্লা নামে এক ব্যক্তি জানতে চেয়েছেন আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের মধ্যে কোথায় মিল কোথায় অমিল। মহারাজ অনুগ্রহ করে যদি এই জিজ্ঞাসার মীমাংসা করেন। হ্যাঁ, আদিত্যনারায়ণ পুইল্লা একটা প্রাসঙ্গিক জিজ্ঞাসাই করেছেন। আর আধ্যাত্মিকতা ও বিজ্ঞান এই দুটোর মধ্যে মিল কোথায়, তার আগে আমি আদিত্য কুমার পুইল্লাকে জিজ্ঞাসা করব এই দুটোর মধ্যে অমিল কোথায়, কোথায় মিল নেই যে আমাদের হঠাৎ আজকে এখন মিল খুঁজতে বসতে হবে, তাই না? যাই হোক, প্রথমে একটু গুরু মহারাজের কথা বলি। গুরু মহারাজের যাবতীয় তার যা আলোচনা, তার যাবতীয় কথা, তার বিশ্লেষণ, তার মধ্যে সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য সবার চোখে পড়ত সেটা হচ্ছে তার এক প্রখর বিজ্ঞান মনস্কতা, তীক্ষ্ণ বিচার। মনে রাখতে হবে, একজন আধ্যাত্মিক মানুষ তার মধ্যেই আসলে বিজ্ঞান মনস্কতা তৈরি হয়। প্রকৃত যদি আধ্যাত্মিক শুধু ধর্ম মত এবং কিছু আচার আচরণ নিয়ে পড়ে আছে, আমি তাদের কথা বলছি না। যারা প্রকৃতই ধর্ম রাস্তায় এগোচ্ছেন, আমি তাদের কথা বলছি। যে বিজ্ঞান শব্দটার মানে কি? গুরু মহারাজ বলছেন বিশেষভাবে প্রকৃষ্ট যে জ্ঞান, তাই বিজ্ঞান। বিশেষভাবে আমি যখন পদার্থকে জানতে যাচ্ছি তখন পদার্থ বিজ্ঞান। বিশেষভাবে যখন আমি রসায়নকে জানতে চাইছি তখন রসায়ন শাস্ত্র বা রসায়ন বিজ্ঞান। বিশেষভাবে যখন আমি মহাকাশকে জানতে চাইছি বিশেষভাবে, তখন সেটা মহাকাশ বিজ্ঞান। এরমভাবে কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স ইত্যাদি ইত্যাদি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নানা রকমের শব্দ একটু ইংরেজি বললে বেশি বিজ্ঞান শোনায়, তাই না? এইবার বিশেষ রূপে যখন আমি শরীরকে জানতে যাচ্ছি তখন শরীর বিজ্ঞান। তোমরা হয়তো বলবে শুধু অ্যানাটমি, বায়োলজি। আমি যদি বলি আমাদের চক্রবিজ্ঞান, আমি যদি বলি আমাদের যোগ বিজ্ঞান, এগুলো শরীরের খুবই উন্নত বিজ্ঞান, তাই না? বিশেষভাবে যখন আমি মনকে জানতে চাইছি তখন মনোবিজ্ঞান। ইংরেজিতে সাইকোলজি বললে তখন তোমাদের বেশি ভালো লাগবে শুনতে, যে হ্যাঁ এইবার বিজ্ঞান লাগছে। কিন্তু মনোবিজ্ঞান, সাইকোলজি মানেই তাই। এবার যখন বিশেষভাবে আমি আমার স্বভাবকে জানতে চাইছি, এবং শুধু জেনেই ক্ষান্ত হচ্ছি না, জেনে আমি তাকে উত্তরণের পথে নিয়ে যেতে চাইছি, তখন সেটাই হচ্ছে ধর্মবিজ্ঞান। সেটাকে ইংরেজিতে তুমি স্পিরিচুয়ালিটি বলতে পারো, যদিও আধ্যাত্মিকতা বা ধর্ম শব্দগুলোর ইংরেজি নেই। যাই হোক, সে তর্কে আর যাচ্ছি না আমি, সেটা আরেক দিনে আলোচনা। তাহলে বিজ্ঞান মানে হচ্ছে যে বিশেষ রূপে আমি যে জ্ঞানটিকে আহরণ করার চেষ্টা করছি। আমি যখন শুধু রিলেটিভিটি বলবো আর টাইম বলবো আর স্পেস বলবো তখন সেটা বিজ্ঞান লাগবে। আর আমি যদি প্রেম বলি আর ভালোবাসা বলি আর ধ্যান বলি তখন সেটা মনে হবে ওই যেন সেই প্রাচীন সেই ধর্ম মনে হবে। এইটা হচ্ছে কত বড় বিজ্ঞান। পার্থক্যটা হচ্ছে বেদ, উপনিষদ, গীতা, যোগ ইত্যাদি ইত্যাদির যে বিজ্ঞান, এটা ডেভেলপ করেছে 30,000 বছর ধরে। করতে 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 আজকে একটা মানে মাসের মধ্যে বিজ্ঞানটা এখন ধীরে 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 মনুষ্যত্বের জাগরণ ঘটাচ্ছে। আর যেগুলোকে তোমরা আজকে বিজ্ঞান বলতে খুব তোমাদের ভালো লাগে, যে জড় বিজ্ঞান বা প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি, এর ডেভেলপমেন্টটা কিন্তু 250 থেকে 300 বছরের। পার্থক্যটা এটাই, এক 30,000-এর বৃদ্ধ দাদুর সাথে একটা 300 বছরের নাতি কম্পিটিশন করছে।
তাই না? শুধুমাত্র শব্দ নিয়ে এমন খেলা হয়েছে আর এমন ধরনের আখ্যান তৈরি করা হয়েছে, শুধু ভারতবর্ষে নয়, সমস্ত পৃথিবীতে যা কিছু প্রাচীন কাল থেকে যে বিদ্যা, যে জ্ঞানগুলো আহরিত হয়েছে, সেগুলোকে কুসংস্কার বলে ফেলে দেওয়া, নষ্ট করে দেওয়া। আমাদের যে আয়ুর্বেদ, চিকিৎসা বিজ্ঞান, এরকম বহু জিনিস, আমাদের যে স্থাপত্য, প্রাচীন মন্দিরগুলো দেখলেই বুঝতে পারবে তার যে বিজ্ঞান, মন্দির বিজ্ঞান, স্থাপত্য বিজ্ঞান অনেক উন্নত। এখনও পর্যন্ত এখনকার আধুনিক স্থাপত্য নানা রকম কালারফুল ডিজাইন করতে পারে, কিন্তু ওই রকমভাবে সূর্যের বিজ্ঞানকে কাজে লাগিয়ে, বাতাসের বিজ্ঞানকে কাজে লাগিয়ে এবং ভেতরকার ভাইব্রেশনকে কাজে লাগিয়ে কী করে সেগুলোকে ধরে রাখতে হয় আর কী করে সেগুলোকে ব্যবহার করতে হয় মানুষকে রিচার্জ করার জন্য, সেগুলো কিন্তু এখনও জড়বিজ্ঞান তার ধারে কাছে পৌঁছতে পারেনি। গুরু মহারাজের প্রত্যেকটা কথায়, সমস্ত আলোচনায় তার এই প্রখর বিজ্ঞান মনস্কতা আমরা লক্ষ্য করেছি। ইনফ্যাক্ট আমি এগুলো নিয়ে আলোচনাও করেছি। তার কাছে যখন প্রথম সৎসঙ্গ শুনছি রায়না আশ্রমে, তখন আমি প্রথম সৎসঙ্গ শুনছি, তখন নির্বিকল্প সমাধিকে তিনি বোঝাচ্ছেন গণিত দিয়ে, অঙ্ক দিয়ে। আমি সে রিপিটেশন করছি না, আগেকার কালের কথা, প্রথম দিককার কালের কথা শুনলেই মানুষ সেগুলো জানতে পারবে যারা শোনেননি। একদম সিম্পল গণিত দিয়ে তিনি বোঝাচ্ছেন মন কি করে শক্তিশালী হয় এবং মন কি করে সবিকল্প সমাধিতে যায়, তারপরে কিভাবে আমরা নির্বিকল্প সমাধির দিকে যাই। পুরো গণিত দিয়ে তিনি অঙ্ক দিয়ে বোঝাচ্ছেন সেটা। আর পরবর্তীকালে আমরা এখন দেখছি যে এই ধর্ম এবং বিজ্ঞান এই আলাদা আলাদা আমাদের ভারতবর্ষে কোনোদিন ছিল না। সাংখ্য দর্শন পুরো সংখ্যা দিয়েই একটা পুরো ফিলোসফি তৈরি করা হয়েছে। বিজ্ঞান, জড়বিজ্ঞান বলো বা আধ্যাত্ম বিজ্ঞান বলো বা যে জীবন বিজ্ঞান বলো বা খাদ্য বিজ্ঞান বলো, রন্ধন বিজ্ঞান বলো, স্থাপত্য বিজ্ঞান বলো, মহাকাশ বিজ্ঞান বলো, রসায়ন বিজ্ঞান বলো, সব আমাদের জীবনে সব কিছুর সাথে ওতপ্রোত ছিল। কৃষি বিজ্ঞান বলো, যখন যেটা মানুষ করেছে তখন তার একদম গভীরে পৌঁছানোর চেষ্টা করেছে। আর দুটো কথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নেওয়া দরকার, যেটা গুরুমা জোর দিতেন। আমরা সাধারণত জড়বিজ্ঞান বলতে কি বুঝি? ধরা যাক আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট হবে, নতুন কোনো বিষয় নিয়ে গবেষণা হবে। সে গবেষণার প্রথমে কি থাকবে? হাইপোথিসিস, কোনো একটা অনুমান, একটা থিওরি, যে এই বিষয় নিয়ে গবেষণা করা দরকার আছে, করে সম্ভবত তার রেজাল্ট এই দিকে যাবে, তাতে করে আমাদের পরিণতিতে আমরা অমুক জিনিসটা পাবো, তমুকভাবে কাজে লাগাবো, এরকম একটা আইডিয়া নিয়ে সাধারণত শুরু হয়। তাহলে প্রত্যেক গবেষণা, সায়েন্টিফিক যে এক্সপেরিমেন্ট বা সায়েন্টিফিক যে এক্সপ্লোরেশন, তার প্রথমে থাকে একটা থিওরি। তারপর কি থাকে? তারপরে থাকে ইনভেস্টিগেশন, এক্সপেরিমেন্টেশন। কোথায় হয় সেগুলো? ল্যাবরেটরিতে হয়, পরীক্ষাগারে হয়, গবেষণাগারে হয়। দীর্ঘদিন ধরে তার এক্সপেরিমেন্টেশন চলে, তার রেজাল্টস দেখা হয়, তার ভালো মন্দ দেখা হয়, তার খুঁটিনাটি দেখা হয়, নানা রকম তাকে চাপ তাপ কম্পাঙ্কের মধ্যে রেখে বারবার পরীক্ষা করা হয়, করে একটা রেজাল্ট বেরিয়ে আসে। সেটা থিওরির সাথে, থিওরির যে সম্ভাব্য রেজাল্ট তার সাথে মিলবে তার কিন্তু কোনো মানে নেই, আর সেটা বিজ্ঞানী জানেন। আর সেটাই জড়বিজ্ঞানের, সেটাই মজা, যে আমি একটা কিছু সিদ্ধান্তে পৌঁছানোর জন্য শুরু করলাম, কিন্তু টোটালি একটা অন্যরকম সিদ্ধান্তে হয়তো পৌঁছচ্ছি। তার জন্য তিনি মোটামুটি রেডি, জড়বিজ্ঞানের অভিজ্ঞতা তাই বলে। করে এইবার তারপর আমার যখন এক্সপেরিমেন্টেশন, স্টাডি, এক্সপ্লোরেশন শেষ হলো, তারপর কি? ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ। এইবার সেই ফলটা, এইবার আমি সেই ফলটা নিয়ে সমাজে প্রয়োগ করব। কিভাবে করব? পেটেন্ট করব, পেটেন্ট করে তারপর সেটা ম্যানুফ্যাকচারিংয়ে দেব, করে ইন্ডাস্ট্রি এবার সেটাকে নেবে, নিয়ে সেটাকে মাস ম্যানুফ্যাকচারিং,
এইভাবেই তো আমাদের মধ্যে জড়বিজ্ঞানের কুসংস্কারটা ঢুকেছে না। মাস ম্যানুফ্যাকচারিং হয়েছে, ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে এসেছে। আজকে একটা ফোন ব্যবহার করছি বলে আমরা বলছি দেখো কত বিজ্ঞান উন্নতি হয়েছে, কিন্তু আমাদের বিজ্ঞান মনস্কতা কি বেড়েছে? তবে বলবো যে বিজ্ঞানের উন্নতি হয়েছে। প্রত্যেকটা মানুষ আমরা শুধু ইউজার্স হচ্ছি, আমরা শুধু প্রযুক্তিকে ব্যবহার করছি মাত্র, প্রযুক্তির ভোগটা আরামটা নিচ্ছি, কিন্তু আমরা নিজেদের মধ্যে কি বিজ্ঞান মনস্কতা এসেছে? আমাদের নিজেদের ভাবনা, চিন্তা, দর্শন সব কিছুর মধ্যে। তাই ওইটা যখন ইন্ডাস্ট্রিয়ালি যখন ম্যানুফ্যাকচার করা হলো তখন ওটা প্রয়োগ হলো, ইমপ্লিমেন্টেশন। আধ্যাত্মিক যে বিজ্ঞান, ধর্মবিজ্ঞান, সেখানে কি হচ্ছে? গুরু মহারাজ বলছেন একই পদ্ধতি, এটা গুরু মহারাজের কথা, একই পদ্ধতি, থিওরি আছে যাকে আমরা বলি শাস্ত্র, বেদ, উপনিষদ, গীতা। দিনের পর দিন আমরা পড়ছি, হয়তো শুনছি, জানছি, আমাদের মধ্যে থিওরি, একটা আইডিয়া তৈরি হচ্ছে, কিন্তু সেইখানে থেমে গেলে চলবে না। তারপর কি করতে হবে? এক্সপেরিমেন্ট, গবেষণা, পরীক্ষা নিরীক্ষা। আমার গবেষণাগারটা কোথায়? শরীরটা। আর তাকে কি বলা হয়? যোগ। রাজযোগ, কি ক্রিয়াযোগ, কি ভক্তিযোগ, কি জ্ঞানযোগ, কি কর্মযোগ, কি সেবাযোগ। এই যে যোগ হচ্ছে, যোগ করছি আমি ইন্ডিভিজুয়ালের সাথে ইউনিভার্সালকে, ব্যক্তির সাথে বেষ্টিকে, অনুর সাথে বিভুকে। এই যে যোগ করার যে প্রক্রিয়া, অবজার্ভ করছি, এক্সপেরিমেন্ট করছি, এগোচ্ছি। বেদ উপনিষদের যে স্পেকুলেশন, যে থিওরি, তার সাথে মেলাবো বলে করে একদিন সেই গবেষণা আমার শেষ হচ্ছে, এটা সাধনা। সেই সাধনা একদিন আমি একটা পরিণতি পাচ্ছে, পরিণতি পেয়ে তবে প্রয়োগের সময়টা, তখন তাকে কি বলবো? তন্ত্র। গুরু মহারাজ বলছেন। তাহলে যিনি জিজ্ঞাসু তাকে আমি বলবো যে মিলেই তো আছে। জড়বিজ্ঞান এবং ধর্মবিজ্ঞানের মধ্যে মূল পার্থক্যটা কোথায় বলো তো? সমস্যাটা কোথায় হয় বলো তো? জড়বিজ্ঞান হচ্ছে এভিডেন্স বেসড, প্রমাণ সাপেক্ষ। আমি যখনই জড়বিজ্ঞান দিয়ে কিছু একটা করলাম, তখন তুমি আমাকে বলবে প্রমাণ দেখান। আমি বললাম এই দেখো প্রমাণ, এই দেখো প্রোডাক্টটা দেখো, এই প্রমাণ। এই তরলের সাথে এই তরল মিশিয়েছি করে এই তরলটা হয়েছে, প্রমাণ দেখলে, দেখো, দেখেছো? এই দেখো ইকুয়েশন ইজ ইকুয়াল টু, মিলে গেছে, দেখেছো? প্রমাণ। ব্যাস, জার্নালে বেরোলো, পুরস্কার পেলাম, অ্যাওয়ার্ড হলো, প্রমাণ হয়ে গেছে। এইবার একজন ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে তুমি যদি বলো যে আপনার সাথে যে মা মহামায়া বা মা কালীর কথা হয়, প্রমাণ কি? এখানে প্রমাণ হয় না, এখানে অভিজ্ঞতা। জড়বিজ্ঞানের মানে কাজ হচ্ছে এভিডেন্স দেখানো, আর ধর্মবিজ্ঞানের কাজ হচ্ছে এক্সপিরিয়েন্স, প্রত্যক্ষ অপরোক্ষ অনুভূতি। উদাহরণ দিচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, কেউ একজন খুব আমার মনে দুঃখ দিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। আমার এই কষ্টটা আমি কি কখনো প্রমাণ করতে পারবো তোমার কাছে? তুমি এমন বলতে পারো আপনাকে দেখে যেন মনে হচ্ছে একটু আনমনা, একটু দুঃখী, এটা কিন্তু কোনোটাই প্রমাণ নয়। এগুলো বাইরের একটা ম্যানিফেস্টেশন। এটা আমি ভানও করতে পারি, আমি অভিনয়ও করতে পারি, আমি অন্য কোনো কারণে অন্যমনস্ক হতে পারি। সেই পার্টিকুলার একজন ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেছে বলে আমি কষ্ট পেয়েছি, তার কিন্তু প্রমাণ নয়, এটা আমার এক্সপিরিয়েন্স, এটা সাবজেক্টিভ। এটাকে প্রমাণ করা যায় না, খুব বেশি হলে এটা একটুখানি শেয়ার করা যায় এবং আরেকজনকে উদ্বুদ্ধ করা যায়। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে? যে জড়বিজ্ঞানে সবসময় অবজেক্ট থাকবে, জড়বিজ্ঞানে সব কিছু অবজেক্টিভ, আমি আলাদা। আমি দ্বিতীয় এবং তৃতীয় জিনিস নিয়ে সব কিছু ঘাটাঘাটি করে আমি একটা রেজাল্টে পৌঁছচ্ছি, আমি কিন্তু আলাদা থাকছি।
আর এই আলাদা থাকা অবস্থাতেই জড়বিজ্ঞান ঈশ্বরকে খুঁজছে। অর্থাৎ আমি যখন ঈশ্বরকে খুঁজে পাবো তখন আমি আলাদা, আমি দেখবো ওই দেখো ঈশ্বর, আমি লোকে প্রমাণকে দেখাতে পারবো, দেখেছি এই ঈশ্বরকে নিয়ে এলাম তোমাদের সামনে। কতটা অ্যাবসার্ড এই কল্পনা! গড পার্টিকেল ফার্টিকেল এই যা কিছু গাল গল্প, সব কিছু বিজ্ঞানীকে বাদ দিয়ে। আর আধ্যাত্মিকতা বা ধর্মবিজ্ঞান সবসময় আমাকে বা নিজেকে নিয়ে, আমাকে দিয়ে শুরু, এবং আমাকে লাস্টে লয় করানো, ডিজলভ করানো, তবেই সেখানে সত্য প্রতিষ্ঠিত। যেখানে আর আমি নেই, মানে নামরূপধারী যে অহং আমি, সেটা যখন নেই। এটাই পার্থক্য। জড়বিজ্ঞান হচ্ছে অবজেক্টিভ আর ধর্মবিজ্ঞান হচ্ছে সাবজেক্টিভ। অ্যাপ্রোচটা শুধু আলাদা রকমের, কিন্তু খুঁজছে সবাই একই। নোবেল পুরস্কার জয়ী চন্দ্রশেখর ফিজিক্স তিনি একবার এই কথাটা বলেছিলেন যে রিলিজিয়ান লুকস ফর গড, সায়েন্স লুকস ফর দ্য ট্রুথ। আমি তাকে বলেছিলাম, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্য টু? দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্য সেমিটিক রিলিজিয়ান যে গডকে খোঁজে সেটা হচ্ছে একটা হর্তাকর্তা বিধাতা গড, যিনি এক ধরনের প্রধান বিচারপতির মতন, যিনি শেষ পর্যন্ত কে কে স্বর্গে থাকবে, অক্ষয় স্বর্গ, আর কে কে অনন্ত নরক, সেগুলো ঠিক করবেন তিনি। সেটা একটা, যে গডের কাছে কিন্তু আমরা কখনো পৌঁছতে পারবো না। আমরা কখনো বলতে পারবো না যে ওই গড আর আমি এক হয়ে গেলাম, এটা বলতে পারবো না। ও বলার অধিকারই আমার নেই। সেখানে চিরকাল ডুয়ালিটি আছে। তাই না? ওখানকার বা পাশ্চাত্য মানসিকতার তথাকথিত জড়বিজ্ঞানী সবসময় একটা দাড়িওয়ালা, একটা পুরুষ গড, সেপারেট এক্সিস্টেন্স, মানে সৃষ্টির থেকে স্রষ্টা একটা আলাদা, তাকে খুঁজবে। এই গডের কোনো প্রতিশব্দ ভারতবর্ষে কোনো ভাষায় নেই। ওই রকম ধরনের কোনো গড কে কোনোদিন ভারতবর্ষে খোঁজেই নি। ভারত খুঁজেছে নিজেকে, ভারত খুঁজেছে সত্যকে, ভারত খুঁজেছে জ্ঞানকে, ভারত খুঁজেছে প্রেমকে। এবং সেই প্রেম খুঁজতে খুঁজতে কেউ একজন পরম প্রেমিক হয়ে উঠেছেন, তাকে আমরা হয়তো ভগবান বলেছি, কিন্তু এরকম কোনো বিচারক গড ভারতবর্ষের কোনো ধর্মে, শাক্ত, বৈষ্ণব, গণপত্য, সৌর, বৌদ্ধ, জৈন, কোনো ধর্মে কোথাও ওইরকম একটা পার্টিকুলার ওইরকম গড খোঁজেনি, নেইও। সত্যি কথা বলতে কি, সেমিটিক ধর্ম কিন্তু খোঁজেনি সেই গড। সেই গড নিজে এসেছে। শাস্তি দিতে হোক, পুরস্কার দিতে হোক, খুশি হতে হোক, কোনো একটা বলি চাইতে হোক, তিনি নিজে বারবার এসেছেন। এমন নয় কোনো ভক্ত বারবার দেখা দাও করেছে, ওই ধরনটা নেই। তাই জন্য আর এইখান থেকেই জড়বিজ্ঞানের, এই সেমিটিক আইডিওলজি থেকে জড়বিজ্ঞানের একটা কুসংস্কার তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। তাই এই ধরনের প্রশ্নগুলো আসে। ধর্মবিজ্ঞান, যোগবিজ্ঞান, তন্ত্রবিজ্ঞানের থেকে বড় বিজ্ঞান বা নিখুঁত বিজ্ঞান, এত প্রিসাইজ পাওয়াই যায় না। জড়বিজ্ঞান রোজ নিজেকে কারেকশন করছে। গতকাল বলছিল যে এই ওষুধে তোমার এইটা সারবে, হ্যাঁ, পরের দিন বলছে না, এই ওষুধটা বাতিল করতে হবে, ওই ওষুধটা নতুন ওষুধ আনা হলো। এই সম্প্রতি যে সংক্রমণ নিয়ে যে কাণ্ড হচ্ছে, এই বলছে যে এই ডোজটা নিলে তারপরে আবার 3 মাস ভ্যালিড, তারপরে বলছে না 28 দিন ভ্যালিড, কি বলছে না 6 মাস চলবে। নানা রকম এই জড়বিজ্ঞান কন্টিনিউয়াসলি অটো কারেকশন মোডে আছে, এবং নানা মুনি নানা মত। দেখা যাবে যে বহুকাল ধরে বিবর্তিত যে যোগশাস্ত্র, যে বেদ, যে উপনিষদ, যে গীতা, তাকে কিন্তু আজ এখনো কেউ কাটতে পারছে না। কেউ একজন বলতে পারছে না আমি সাধনা করে দেখলাম যে শ্রীকৃষ্ণ কিন্তু অনেক ভুল বলেছেন অর্জুনকে, এ কথা কিন্তু কেউ বলতে পারছে না। এত অকাট্য, এত অভ্রান্ত, এত শাশ্বত, এত সনাতন, তাহলে বিজ্ঞানটা কোথায় আর অজ্ঞানটাই বা কোথায়? তাই জন্য প্রকৃত অর্থে যদি বলো, বিজ্ঞান মনস্কতা আমরা গুরু মহারাজের কাছেই প্রতিনিয়ত শিখেছি। এবং যেটা স্বামীজি বলতেন যে জড়বিজ্ঞানে যত উন্নতি হবে তত সুবিধে হবে ধর্মবিজ্ঞান মানুষকে বোঝাতে, কারণ মানুষের যুক্তিটা একটু তৈরি হতে আরম্ভ করবে, লজিকগুলো মানুষের বুঝতে আরম্ভ করবে। এখন কর্মের লজিক সবাই বুঝতে পারছে, কার্মিক যে অ্যাকশন,
মানুষ বুঝতে পারছে। নিউটন তো বলে দিয়েছেন রিয়াকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তিনি তো বলেইছেন। সেই সূত্র ধরে যে এই যে কার্মিক ল, প্রত্যেকটা কর্মের ফল হয় এবং সেখান থেকেই প্রারব্ধ হয়, আর তাই জন্যই জন্মান্তর যে সম্ভব এটা মানতে বাধ্য হচ্ছে। এখন ভাষাতেই, ইংরেজি ভাষাতে, ইউরোপিয়ান ভাষাতেই চলে আসছে কর্ম, কার্মিক ল, কার্মিক কনসিকুয়েন্সেস, মাই কার্মিক মুড। ওরা এখন কথায় কথায় কর্ম বুঝুক বা না বুঝুক, কার্মিক কার্মিক কথাটা খুব বলে যায়। কারণ এতটাই অকাট্য কর্মের লজিকটা, আর এতটাই ভ্রান্ত যে আমার মৃত্যু হলে আমাকে অপেক্ষা করতে হবে লাস্ট ডে, জাজমেন্ট, ইন্তেকাল, স্বর্গ কিংবা নরক। এটা এতটাই অবৈজ্ঞানিক, এতটাই অযৌক্তিক। তাহলে মেলানোর তো দরকার নেই। আসলে তো ভারতীয় যে ধর্ম বা ভারতীয় যে আধ্যাত্মিকতা, ভারতীয় যে যোগ, তা চরম বিজ্ঞান। জড়বিজ্ঞানটি বরং উঠে আসতে হবে এই বিজ্ঞান মনস্কতায়। জড়বিজ্ঞানকে বরং শিখতে হবে, যে অবজারভারকে ইনক্লুড করতে হবে এক্সপেরিমেন্টের মধ্যে, পর্যবেক্ষককে। তখনই দেখবে যে পর্যবেক্ষকের যে উপস্থিতি এটা খুব গুরুত্বপূর্ণ। মানে একটি শিশু আপন মনে খেলছে, আমি ঘরে বসে একটু কোনায় গিয়ে বসলাম, শিশুটি বুঝতে পারলো যে আমি ওকে দেখছি, ওর খেলার ধরনটা একটু পাল্টে গেল। অবজারভেশন খুব ইম্পর্টেন্ট। আবার আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, আবার ও আগের মতন আবার ফ্রি হয়ে গেল পুরোপুরি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাই, একটা ইলেকট্রনের ক্ষেত্রেও তাই। যখনই অবজার্ভ করছে কেউ, যখনই তার একটা দ্রষ্টা আছে, তার চরিত্র দেখছে, তখন ইলেকট্রন তার চরিত্র পাল্টাচ্ছে। আমাদের মনের ক্ষেত্রেও তাই, আমাদের রাগ অভিমানের ক্ষেত্রেও তাই। যখনই আমি দেখছি আমার মনকে, আমার বৃত্তিকে, আমার রাগকে, আমার অভিমানকে, আমার কষ্টকে, তখনই তার চরিত্রটা সে পাল্টে দিচ্ছে, রূপান্তর করছে। এইখানেই যে অবজারভেশন, বিজ্ঞানের যেটা আসল দিক, অবজারভেশন, অবজারভার, অবজার্ভড, দৃশ্য, দ্রষ্টা, দর্শন, দ্য অ্যাক্ট অফ অবজারভেশন। এই যে তিন, যখন ধ্যান করছি বা মানুষ যখন ধ্যান করছে, ধ্যাতা, ধেয় এবং ধ্যান। যার ধ্যান করছি ধেয়, যিনি ধ্যান করছেন ধ্যাতা, এবং যে ধ্যান করার যে ক্রিয়া, ধ্যান করা যে চলছে, এই যে কমিউনিকেশনটা, এটাই হচ্ছে ধ্যান। এই তিনটে গিয়ে যখন মিলছে, যখন আর তিনটে থাকছে না, এই ট্রায়াঙ্গেলটা যখন আর থাকছে না, সেখানেই সত্যের প্রকাশ হতে আরম্ভ করছে। সেই সত্য ব্যক্তি নিরপেক্ষ, সেই সত্য কখনো কারো কাছে এনে প্রমাণ করা যায় না, সেই সত্য কমিউনিকেট করাও যায় না, সেই সত্যময় হয়ে ওঠা যায় জড়বিজ্ঞানের সাথে আধ্যাত্মবিজ্ঞানের। এই লাস্টে গিয়ে এইখানেই পার্থক্যটা। জড়বিজ্ঞান জড় দিয়ে শুরু করে, আর আধ্যাত্মবিজ্ঞান আত্ম দিয়ে শুরু করে, নিজেকে দিয়ে শুরু করে। কিন্তু বিশেষ রূপে জানার যে প্রয়াস, তাকেই বলা হয় বিজ্ঞান। বিশেষ রূপে যখন আমি আমার নিজেকে জানছি, ওটাই অধ্যাত্মবিজ্ঞান। আর বিশেষ রূপে যখন আমি একটা পাথরের টুকরোকে জানছি, তখন সেটা পাথর, ওই জড়বিজ্ঞান। কিন্তু সেই জানাটাও ফাইনালে গিয়ে কমপ্লিট হচ্ছে না, কারণ পাথরের সমস্ত মলিকিউল টলিকিউল সব জানার পরেও আমার কিন্তু জানা হলো না যে ওই পাথরও মধ্যেও যে চৈতন্য, বা পাথরও যে চৈতন্যের প্রকাশ, এই শরীরও সেই চৈতন্যের প্রকাশ জানা হলো না, কারণ আমি নিজেকে পাথরের থেকে সবসময় সেপারেট ভেবে গেলাম। তাই জন্যে এইটা হচ্ছে পার্থক্যটা।